হ্যালো, ওয়েলকাম ব্যাক। প্রজেক্ট ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা করব WBH এর টেস্ট পেপারের 9 নম্বর যে স্কুলটা রয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, সেখান থেকে আজকে আমরা 1 থেকে 5-এর দাগ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আজকে আমরা করব। আর এর আগের ভিডিওগুলোতে দেখবে 1 থেকে 8 পর্যন্ত যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলের অঙ্কগুলো আমাদের সম্পূর্ণ সমাধান কিন্তু করা রয়েছে। সেগুলো পেতে গেলে তোমাদেরকে প্লেলিস্টে যেতে হবে। প্লেলিস্টে গিয়ে দেখবে পরপর সমস্ত অঙ্কগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, সমস্ত স্কুলের অঙ্কগুলো পরপর পেয়ে যাবে। তো চলো এবার শুরু করি। দেখো, প্রথমে আমাদের রয়েছে এমসিকিউ। একের প্রশ্নটা কি রয়েছে, কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তো এখানে কোনো মূলধন মানে মূলধন দেওয়া নেই, সুদের হার দেওয়া নেই, শুধুমাত্র সময়টা দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে ধরে নেব যে মূলধন হচ্ছে কত, পি টাকা, আর সুদের হার দেওয়া রয়েছে, দেওয়া নেই, সুদের হার ধরে নিলাম 8% আর সময় হচ্ছে 8 বছর। তাহলে পি আর টি বাই 100 সমান, দেখো দ্বিগুণ হচ্ছে মানে কি, তুমি পি টাকা জমা রেখে 2p টাকা পাচ্ছ। তোমার আসল ছিল পি টাকা, তুমি দ্বিগুণ টাকা পেলে মানে 2p টাকা পেলে। তাহলে তোমার সুদ কত, সুদ হচ্ছে 2p - p সমান p টাকা, তাই তো? তাহলে এটা সমান হচ্ছে p। তাহলে দেখো পি পি কেটে গেল, এখানে 8 আর 100 4 দিয়ে কাটতে পারি, 4 2 এ 8, 4 25 এ 100, বা কোনাকুনি গুণ করলে হচ্ছে 2r সমান হচ্ছে 25, বা r সমান হচ্ছে 25/2 সমান, এখানে অ্যান্সার গুলো দেখো দশমিকে রয়েছে, দশমিকে করলে 2 1 এ 2, 2 2 এ 4, হাতে 1 থাকলে দশমিক দিলাম, তাহলে 10 হচ্ছে, 2 5 এ 10, 12.5%। অপশন রয়েছে দেখো সি তে। তাহলে আগের একেরটা হয়ে গেল সি। এরপরে দুয়েরটা কি রয়েছে, ax² + bx + c সমান 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। তো ax² + bx + c সমান 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে আমরা কি জানি, নিরূপক সমান 0 হয়। আর নিরূপক মানে হচ্ছে b² - 4ac, এটা সমান 0 হয়। এবার অপশনগুলো দেখো যে b² সমান করা রয়েছে, তাহলে আমরা 4ac টাকে ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে b² সমান হচ্ছে 4ac। দেখো এটাও রয়েছে সি তে। এরপরে 3-এ বলছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, তাহলে কোণ এসিবি এর মান। দেখো ছবিটা আগে এঁকে নিই। দুটি বৃত্ত রয়েছে এরকম, এরা পরস্পরকে এখানে সি বিন্দুতে স্পর্শ করেছে। এবি হচ্ছে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক, বৃত্ত দুটির সাধারণ স্পর্শক হচ্ছে এবি, এটা এ, এখানটা বি, আর এই বিন্দুটা হচ্ছে সি। তাহলে বলছে কোণ এসিবি এর মান, আমরা এখান থেকে এটা যোগ করলাম আর এইটা যোগ করলাম, ঠিক আছে? দেখো এটা আমাদের আর করার দরকার নেই, এটা আমরা ক্যালকুলেশন আর করবো না। অ্যান্সারটা মনে রাখবে যে এখানে বি হবে 90 ডিগ্রি, ঠিক আছে? এটা 90 ডিগ্রি হবে। এগুলো প্রমাণ করলে এখানে একটা সাধারণ স্পর্শকে প্রমাণ করা যাবে, যেটা এদিকে 90 45 45 করে 90 হচ্ছে, কিন্তু ওটা আর করার দরকার নেই। তোমরা মনে রাখবে যে এখানে যে কোণটা তৈরি হয় সেটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এরপরে 4-এরটা, tan θ + cot θ সমান 2 হলে sin 2θ এর মান দেওয়া রয়েছে, tan θ + cot θ সমান 2। তাহলে sin 2θ, প্রথমে আমরা এখান থেকে দেখো থিটার মান বার করব। তাহলে tan θ + cot মানে কত, cot মানে হচ্ছে tan এর উল্টো, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/tan θ সমান কত, 2। বা এবার আমরা করব লসাগু, তাহলে নিচে হচ্ছে tan θ, আর দেখো উপরে tan θ গুণ করলে কত হয়, tan² θ, প্লাস এখানে tan θ আর tan θ মিলে গেলে 1 সমান হচ্ছে 2। বা কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, tan² θ + 1 সমান হচ্ছে কত, এদিকে গুণ হলে 2 tan θ। বা এবার 2 tan θ টাকে বাঁ দিকে নিয়ে চলে আসি, তাহলে হচ্ছে tan² θ, এটা বাঁ দিকে চলে এলে কি হবে, 2 tan θ রয়েছে ধনাত্মক, বাঁ দিকে আসলে কি হয়ে যাবে, মাইনাস, তাহলে -2 tan θ + 1 সমান হচ্ছে 0। তাহলে এটা কি বলতে পারি, দেখো একটা সূত্রের আকারে পড়ে গেছে, সেটা কি a² - 2ab + b², তার মানে এটাকে বলতে পারি tan θ -1 এর হোল স্কয়ার সমান 0। বা এবার হোল স্কয়ার বাদ দিতে পারি, ডান দিকে যেহেতু 0 রয়েছে, তাহলে tan θ - 1 সমান 0, বা tan θ সমান কত হয়ে যাবে, একটা ডান দিকে চলে গেলে সমান হচ্ছে 1। এবার tan θ এর মান কখন 1 হয়, যখন tan এর মান হয় 45 ডিগ্রি, 45 ডিগ্রিতে tan θ এর মান 1 হয়। এবার দুদিক থেকে tan আর tan বাদ চলে গেলে কি থাকছে, θ সমান
45 ডিগ্রি। ঠিক আছে, এবার আমাদের কার মান চাইছে? সাইন 2 থিটা। তাহলে সাইন 2 থিটা সমান কত? থিটা যদি 45 হয় তাহলে 2 থিটা কত হবে? 90 ডিগ্রি। তাহলে সমান হচ্ছে সাইন 90 ডিগ্রি। আর সাইন 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রি হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে, দেখো এ তে রয়েছে 1। তাহলে এটা হয়ে গেল এ। ঠিক আছে, দেখো এরপরে 1-5 রয়েছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি। তার মানে দেখো শঙ্কুটা যদি এরকম হয়, এই যে শঙ্কুটা, এর ভূমিতলের ব্যাস হচ্ছে 16 সেমি, তার মানে এই পুরোটা হচ্ছে 16 সেমি, 16। আর তির্যক উচ্চতা মানে এই যে দৈর্ঘ্যটা, এই দিকের এই দৈর্ঘ্যটা, এটা হচ্ছে 15 সেমি। ঠিক আছে, তা 16 সেমি 15 সেমি। এবার আমরা এটা যেটা উচ্চতা সেটা আঁকছি এখানে। উচ্চতাটা প্রথমে বার করব, যেহেতু শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল চাইছে। আচ্ছা, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। তাহলে আমাদের এখানে আর এইচ এর দরকার নেই, এইচ না বার করলেও চলবে। সমান দেখো এখান থেকে লিখতে পারি পাই এর মান হচ্ছে 22/7। আর কত? আর মানে হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে 2r। 2r সমান হচ্ছে 8। তাহলে আর সমান কত হবে? মানে 2r সমান হচ্ছে 16, তাহলে আর সমান হচ্ছে তার অর্ধেক মানে 8 ইন্টু এল মানে কত? এল মানে হচ্ছে 15। ঠিক আছে, এখানে পাশে একক হবে কি? বর্গ সেমি। সমান দেখো এখানে কাটাকাটি কিছু হচ্ছে না। আচ্ছা, অপশনগুলো এখানে পাই এর মান বসাইনি, পাই এর মানটা পাই রাখতে হবে, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব 15 8 কত হয়? 15 8 হচ্ছে 120 পাই। অপশন রয়েছে দেখো ডি তে, তাহলে 5-এরটা হয়ে গেল ডি। ঠিক আছে, এরপরে 6-এর দেওয়া রয়েছে কি দেখো, ঊর্ধ্বক্রমে সাজানো 8 9 x+5 x+9 30 আর 34 এই তথ্যের মধ্যমা হচ্ছে 24। তাহলে x এর মান কত? তো x এর মানের জন্য দেখো যে মধ্যমা মানে যে সংখ্যাগুলো দেওয়া আছে তার মধ্যে মাঝে দুটো রয়েছে, x+5 আর x+9, তাই তো? যেহেতু দুটো রয়েছে মাঝে, তাহলে তাদের গড়টাই হবে মধ্যমা। তার মানে x+5 প্লাস x+9/2 সমান মধ্যমা হচ্ছে কত? 24। তাহলে সমান হচ্ছে 24। বা এবার x আর x যোগ করলে হচ্ছে 2x, 9 আর 5 যোগ করলে হচ্ছে 14 সমান 24 2 কত? 48। বা 2x সমান 14টা ডান দিকে চলে গেলে কত হচ্ছে? 48 মাইনাস 14। বা 2x সমান, এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো 3 আর 4 34। বা x সমান 34/2 মানে হচ্ছে 17। ঠিক আছে, 17 রয়েছে দেখো বি তে, তাহলে এটা হয়ে গেল বি। এরপরে 2-এর 1-এরটাতে কি রয়েছে বলছে, সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি কি বৃদ্ধি? সেটি হবে সমহার বৃদ্ধি, সমহার বৃদ্ধি। ঠিক আছে, এরপরে x এর মান দেওয়া রয়েছে, তাহলে বলছে x+1/x। x এর মান হচ্ছে √7 প্লাস √6, তাহলে 1/x কত হবে? এটা 1/x করলে কত হয় দেখো, 1 নিচে হবে √7 প্লাস √6, তখন সেটা যদি করণী নিরসন করো তাহলে পাবে √7 মাইনাস √6। এরকম করণ নিরসন তোমরা অনেকবার করেছো। তাহলে অতএব x+1/x, এটা যেহেতু 1 নম্বরের অঙ্ক তাহলে আমাদের বেশি করে লেখানোর দরকার নেই। প্লাস কত হচ্ছে? √7 মাইনাস √6 সমান দেখো 6 আর 6 কেটে গেল, তাহলে হচ্ছে 2√7। ঠিক আছে, এটাই অ্যান্সার, 2√7। তারপরে 3-এরটা বলছে, বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের ড্যাশ। এটা আগের অনেকগুলো পেজে হয়েছে, বৃত্তের কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক। দেখো এটা একটা বৃত্ত, এর এইটা হচ্ছে জ্যায় আর এখানটা কেন্দ্র। ঠিক আছে, তাহলে বলছে এই যে জ্যায়ের যে লম্ব সমদ্বিখণ্ডকটা, তাহলে সেটা কি? সেটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে? দেখো সেটা যাচ্ছে কেন্দ্র দিয়ে, তাই তো? লম্ব সমদ্বিখণ্ডকটা এটা সব সময় হবে কেন্দ্রগামী বা বলতে পারো কেন্দ্রবিন্দুগামী। দেখো এরপরে 2-এর 4-এরটা কি বলা রয়েছে, এ এবং বি পরস্পর পূরক কোণ হলে সাইন অফ a প্লাস বি এর মান। তো দুটো কোণ পরস্পর পূরক হলে কি হয়? সেই দুটো কোণের সমষ্টি হয় 90 ডিগ্রি। তো এ বি পরস্পরের পূরক মানে কি? মানে হচ্ছে a প্লাস বি সমান 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে মান চাইছে আমাদের সাইন অফ a প্লাস বি। সাইন অফ a প্লাস বি সমান কত হবে তাহলে? সাইন 90 ডিগ্রি সমান কত? 1। এরপরে 5-এর প্রশ্নটা কি রয়েছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 9:25।
তাহলে তাদের আয়তনের অনুপাত হবে। তো দেখো এটাও খুব সহজে হয়ে যাবে। ক্ষেত্রফলের অনুপাত থেকে আমরা প্রথমে বাহুর অনুপাত কি করে পাই, দেখো ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে 9:25। এখান থেকে যখন আমরা বাহুর অনুপাত বার করি তখন কি হয়, এই দুটোরই বর্গমূল করতে হয়। তাহলে 9 এর বর্গমূল হচ্ছে 3 আর 25 এর বর্গমূল হচ্ছে 5। এবার বাহুর থেকে যখন আয়তনের অনুপাত করব তখন কি হয়, আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, আর এর কিউব হয়ে যায়, তার মানে এখানে এদেরও কিউব হয়ে যাবে। তাহলে 3 এর কিউব কত, 3 এর কিউব ইনটু হচ্ছে দেখো 5 এর কিউব, 3 এর কিউব হচ্ছে 27 আর 5 এর কিউব হচ্ছে 125। এটাই অ্যান্সার, 27:125। 6 রয়েছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তাকে বলে, যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তাকে বলে ওজাইভ। এরপরে করব 3 এর সত্য মিথ্যা। দেখো সত্য মিথ্যায় 3 এর 1-এ কি বলেছে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে সরল অংশীদারি কারবার বলে। তো এখানে সময়টা কিন্তু একই নয়, ভিন্ন ভিন্ন। তাহলে ভিন্ন ভিন্ন হলে কি হয়, একটা হচ্ছে সরল অংশীদারি আর একটা হচ্ছে মিশ্র অংশীদারি। তো যখন একই সময়ের জন্য তখন সেটাকে বলে সরল। ঠিক আছে, তো তাহলে এটা সত্য হবে না মিথ্যে হবে, এটা তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা, এরপরে 2-এরটা করবো। দেখো 2-এ রয়েছে x ভেরিজেস y, দেওয়া রয়েছে x ভেরিজেস y আর তার সাথে দেওয়া রয়েছে y ভেরিজেস 1/z। তাহলে আমাদেরকে এখানে বলছে x ভেরিজেস z, তো আমরা দেখে নেব যে x ভেরিজেস কত হচ্ছে। এখানে দেখো এখান থেকে আমরা করতে পারি x সমান k1y, ভেরিজেসটা তুলে একটা ধ্রুবক দিয়ে গুণ করলাম, y সমান লিখতে পারি k2/z। ঠিক আছে, এবার এই y এর মানটা এখানে বসাবো, তাহলে কত পাচ্ছি, x সমান k1 ইন্টু k2/z। ঠিক আছে, এবার k1 k2 দুটোই ধ্রুবক, তাহলে এখান থেকে ধ্রুবকটা তুলে দিলে ভেরিজেস কত হয়ে যাচ্ছে, x ভেরিজেস 1/z, যেহেতু জেডটা নিচে রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে x ভেরিজেস z বলছে, তাহলে এটা কি, এটা সত্য নয়, এটা হচ্ছে মিথ্যা। এরপরে 3-এ কি রয়েছে দেখো, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ। তো এটা বলেছিলাম যে যখন বৃহত্তর হবে তখন সূক্ষ্মকোণ হবে, যখন ক্ষুদ্রতর হবে তখন স্থূলকোণ হবে। তাহলে এটা কি, এটা সত্য। এরপরে 4-এ বলছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1। দেখো একটা স্তম্ভ আর এটা হচ্ছে তার ছায়া। ঠিক আছে, তো ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের অনুপাত বলছে, ছায়াটা হচ্ছে √3, তখন স্তম্ভটা হচ্ছে 1, এটা হচ্ছে অনুপাত। তাহলে বলছে সূর্যের উন্নতিকোণ, দেখো এইটা হচ্ছে উন্নতিকোণ থিটা। তো এখান থেকে আমরা ট্যান থিটা সমান কত লিখতে পারি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে 1/√3, আর 1/√3 ট্যানের কত মান, ট্যান 30 ডিগ্রি, তাহলে থিটা সমান কত হচ্ছে 30 ডিগ্রি। আর এখানে বলা রয়েছে উন্নতিকোণ 30 ডিগ্রি, তাহলে এটা কি, এটা হচ্ছে সত্য, 4-এরটা হলো সত্য। 5-এ বলছে একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য 4 একক। এটা আমরা করে দেখে নেব। দেখো লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি, চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ সমান বলছে বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। এবার কাটাকাটি করো, দেখো পাই পাই কেটে গেল, এইচ এইচ কেটে গেল, একটা আর কেটে এখানে একটা আর থাকলো, তাহলে বা আর সমান কত হচ্ছে 2, আর 2 হলে 2 আর কত, আর যদি ব্যাসার্ধ হয় ব্যাস হচ্ছে 2 আর, তাহলে 2 আর মানে 2 দিয়ে গুণ করলে 2 2 4, তাহলে এখানে বলা রয়েছে কি চোঙটির ব্যাসের দৈর্ঘ্য 4 একক, তাহলে এটা কি, এটা সত্য। 6-এ বলছে 2 3 5 9 11 6 13 এই তথ্যের মধ্যমা নয়। তো এটা সাজানো নেই, আমরা প্রথমে সাজিয়ে নেব। দেখো প্রথমে রয়েছে 2, তারপরে 3, 3-এর পরে 5, 5-এর পরে 9 রয়েছে কিন্তু একটা 6 আছে, তাহলে 6টা এর পরে হবে, তারপরে হবে 9, তারপরে 11, তারপরে 13। এবার মধ্যমার জন্য আমাদের কি, দুদিক থেকে সমান সমান বাদ দিতে হয়। তোমরা এরকম করে 3টা 3টে বাদ দিতে পারো বা একটা একটা করে দিতে পারো, যে একটা একটা, এখানে দুটো দুটো, 3টে 3টে, তাহলে মাঝে কে পড়ে থাকলো 6, তাহলে 6 থাকলে মধ্যমা কি হবে, মধ্যমা হবে 6, কিন্তু এখানে বলছে মধ্যমা 9, তাহলে এটা কি, এটা হচ্ছে মিথ্যা। দেখো এবার করব 4-এর 1-এর অঙ্কটা। বলা রয়েছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে, ওই বছর 5000 টাকা লাভ হলে কে কত টাকা পাবে। তো প্রথমে কি করব, দেখো যেহেতু সময়টা আলাদা তাহলে আমাদের 1 মাসের হিসেবে যে মূলধনটা সেটা বার করতে হবে। তাহলে প্রথমে 1 মাসের হিসেবে পল্লবীর মূলধন
এক মাসের হিসেবে পল্লবীর মূলধন। পল্লবীর মূলধন কত হবে দেখো, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য দিয়েছিল, তার মানে হচ্ছে 500 × 9, ঠিক আছে, সমান হচ্ছে 9 5 কত 4500 টাকা। এটা হচ্ছে পল্লবীর টাকা। একই রকম ভাবে এক মাসের, এখানে হিসেবে লিখতে ভুলে গেছি, এক মাসের হিসেবে হবে হিসেবে। এরপর রয়েছে রাজিয়া, তাহলে রাজিয়ার মূলধন, রাজিয়ার টাকা কত ছিল 600 টাকা, সেটা খাটিয়েছে 5 মাস, তাহলে 6 5 30, 3000 টাকা। অতএব পল্লবী ও রাজিয়ার মূলধনের অনুপাত। সমান কত হবে দেখো, পল্লবীর হচ্ছে 4500 টাকা, 4500 = 3000। প্রথমে কি হচ্ছে, দুটো করে শূন্য বাদ চলে গেলে 45 = 30। এরপর কত দিয়ে ভাগ হবে, 15 দিয়ে। 15 3 হচ্ছে 45 আর 15 2 হচ্ছে 30, তাহলে 3:2, এটা হয়ে গেল মূলধনের অনুপাত। তাহলে কে কত টাকা পাবে, মোট লাভ তো দেওয়া আছে 5000 টাকা, অতএব পল্লবী পাবে কি হবে দেখো, পল্লবী পাবে যেটা পল্লবীর মূলধনের আনুপাতিক ভাগ হয় সেটা কত, 3/3 + 2 মানে 5 ইন্টু এখানে হচ্ছে 5000, যেহেতু 5000 টাকা লাভ হয়েছে, সমান 5 1 5 1000, 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3000 টাকা। এটা হচ্ছে পল্লবী পাবে। আর রাজিয়া পাবে কত টাকা, রাজিয়া পাবে দেখো, রাজিয়ার ছিল কত 2, তাহলে হচ্ছে 2/5 গুণ, এখানে গুণতে হচ্ছে লাভটা 5000, তাহলে 5 1 5 3 0 1000 টাকা, সমান কত হচ্ছে 2000 টাকা। তাহলে পল্লবী পেল 3000 টাকা আর রাজিয়া পেল 2000 টাকা। অ্যান্সার লিখবে পল্লবী পাবে 3000 টাকা ও রাজিয়া পাবে 2000 টাকা। এরপরে 4-এর 2-এরটা কি বলা রয়েছে দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে। তো এখানে আমাদের আসলও দেওয়া নেই, সুদের হারও দেওয়া নেই, সেই দুটোই ধরে নিতে হবে। ধরি আসল সমান হচ্ছে p টাকা আর সুদের হার সমান r%। এবার এখান থেকে সুদ বার করবো কত, 10 বছরের, তাহলে 10 বছরের সুদ সমান কি, সুদের সূত্র হচ্ছে p/100, তাহলে p × r টু সময় হচ্ছে 10/100, তাহলে দেখো একটা শূন্য কেটে গেল, সমান কত p/10, এটা হচ্ছে 10 বছরের সুদ। তাহলে শর্তে কি, শর্তে হচ্ছে বলছে 10 বছরের সুদটা হচ্ছে সুদ আসলের 2/5, মানে 10 বছরের যেটা সুদ সেটা সমান সুদ আসলের, সুদ আসল মানে কত দেখো, সুদ মানে হচ্ছে মানে আসল মানে p আর সুদ মানে pr/10, তাহলে সুদ আসল হচ্ছে এই পুরোটা, তার 2/5, মানে এটা গুণিত 2/5, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শর্ত, সুদ সমান সুদ আসলের 2/5 অংশ, ঠিক আছে। বা এবার কাটাকাটি করব দেখো, এখানে pr/10 থাকলো আর এখান থেকে কত কমন যাবে দেখো, দুটোতেই একটা করে p রয়েছে, তাহলে p কমন গেলে এখানে p রয়েছিল তাহলে 1 থাকলো, এখানে p চলে গেলে থাকবে r/10, আর এই যে 2/5 সেটাকে সামনে লিখলে হবে 2/5, ঠিক আছে। এবার দেখো p আর p কেটে গেল, 5 2 10 কেটে গেল, বা কত থাকছে r/2 সমান, এখানটায় 2টা দিয়ে যদি ভেতরে গুণ করে তাহলে হবে 2 প্লাস হবে 2r/10, এখানে 2 5 10, বা কি থাকছে r/2 সমান 2 প্লাস r/5, ঠিক আছে। এরপর আমরা কি করব, r/5টাকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে কত হবে r/2 মাইনাস r/5 সমান হচ্ছে 2। এবার করব লসাগু, 5 আর 2 এর লসাগু কত, 2 5 10, তাহলে 2 5 10, সেই 5টা উপরে r এর সাথে গুণ হয়ে এখানে হবে 5r, এখানে 5 2 10, 2টা উপরে r এর সাথে গুণ হবে তাহলে হচ্ছে 2r সমান কত 2, বা 5 আর থেকে 2r বিয়োগ করলে হচ্ছে 3r, আর এদিকে 20 আর 2 মানে 10 আর 2 গুণ করলে হচ্ছে 20, বা r সমান কত 20/3, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো সুদের হার কত হলে জানতে চাইছিল, তাহলে আমরা কি লিখবো, সরল সুদের হার হচ্ছে 20/3%, বা এটাকে পূর্ণ ভেঙে দিতে পারো 6 পূর্ণ 2/3%, যেরকম অ্যান্সার করবে।
দেখো এরপর করব 3-এরটা। একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অন্যান্যকের অন্তর 9/20 সমীকরণটি লেখো। এই অঙ্কটা আগেও হয়েছে, এখানে তোমাদের শুধুমাত্র সমীকরণ না লিখে ভগ্নাংশটি কত সেটাও বলতে পারে। তো প্রথমে আমরা কি ধরে নেব, ধরি ভগ্নাংশটি x, প্রকৃত ভগ্নাংশটি সমান হচ্ছে কত x, তার অন্যান্য, যদি ভগ্নাংশটা x হয় তার অন্যান্য কত হবে, অন্যান্য মানে হচ্ছে সেই সংখ্যাটাকে উল্টে দিতে হয়, তাহলে xটা উল্টে গেলে কত হবে 1/x। শর্তে দেখো এই শর্তের জায়গাটাতেই ভুল হয় সবার, এখানে কি প্রকৃত ভগ্নাংশ আর অন্যান্য এদের মধ্যে আমাদের জানতে হবে কোনটা বড়। দেখে মনে হবে যে xটা বড়, কিন্তু আসলে x বড় নয়, এখানে তার অন্যান্যটাই বড় হয়। এটা বুঝিয়েছিলাম যে 2/3 যদি প্রকৃত ভগ্নাংশ হয় তার অন্যান্য হবে 3/2, তাহলে কে বড়, বড় হচ্ছে 3/2, এটা মাথায় রাখবে। তাহলে শর্তে কি হবে 1/x মাইনাস x সমান হচ্ছে কত 9/20। ঠিক আছে, এই অঙ্কটা এখানেই শেষ, যেহেতু সমীকরণ লিখতে বলেছে তার আর কিছু করার দরকার নেই, এটাই হচ্ছে আমাদের সমীকরণটা। দেখো এরপরে 4-এরটা কি বলছে, x/y ভেরিজেস x প্লাস y, এটা দেওয়া রয়েছে, আর তার সাথে দেওয়া রয়েছে y/x ভেরিজেস x মাইনাস y। তাহলে দেখাতে হবে যে x² মাইনাস y² হচ্ছে ধ্রুবক। তো প্রথমে আমরা কি করব, যেরকম করি ভেরিজেস তুলতে গেলে আমাদের একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, সেটা হচ্ছে k1 ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, গুণ হয়ে গেল, এটাকে 1 দিয়ে রাখলাম। আর এখান থেকে কি করব, একই রকম ভাবে গুণ করব y/x সমান, এখানে k2 দিয়ে গুণ করলাম, k2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে 2 নাম্বার। তোমরা পাশে এখানে লিখবে যেখানে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবার আমরা কি করব, 1 গুণ 2, একের সাথে 2 গুণ করে কি পাচ্ছি সেটা লিখব, গুণ করে পাই। এবার গুণ করার নিয়ম কি, গুণ করার নিয়ম হচ্ছে যে দুটো সমীকরণকে গুণ করে তাদের বাঁ দিকগুলো আগে গুণ করতে হবে, তাহলে হচ্ছে x/y তার সাথে গুণ হচ্ছে y/x সমান, এদিকে গুণ কত হবে k1 ইন্টু এক্স প্লাস ওয়াই হচ্ছে, তার সাথে গুণ হবে কত k2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, বা দেখো এদিকে y কেটে গেল, x কেটে গেল, সমান থাকছে 1। এখানে k1 আর k2 গুণ করলে কত k1 k2 x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। আমরা একটা সূত্র জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কত হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? তাহলে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান কত হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বা এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত সেটা বার করবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হবে দেখো 1/k1 k2। দেখো এটা লেখা যায় কারণ k1 k2 সাথে কত গুণ ছিল, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 1 ছিল, তো সেটাই হচ্ছে এখানে। আর এটা কি, এটা হচ্ছে ধ্রুবক। তাহলে আমাদের প্রমাণ করতে কি বলেছিল, দেখাতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এরপরে করব 5-এর অঙ্কটা, কি রয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস। তাহলে প্রথমে ছবিটা এঁকে নি, দেখো এটা হচ্ছে একটা বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, তার ব্যাস হচ্ছে এবি, এটার নাম দিলাম এ বি, এখানে মাঝে রয়েছে ও। এবার বলছে এসি ও বিডি জ্যা দুটি বর্ধিত করলে এই বিন্দুতে মিলিত হয়। তাহলে দুটো জ্যা, এরকম একটা জ্যা আর এই একটা জ্যা, এদেরকে বর্ধিত করলে মিলিত হচ্ছে ই বিন্দুতে, জ্যা দুটোর নাম হচ্ছে এসি আর বিডি। দেখো এসি একটা জ্যা আর বিডি একটা জ্যা, তারা কোথায় মিলিত হয়েছে এই বিন্দুতে। কোণ সি ও ডি সমান 40 ডিগ্রি, এখানে সি এর সাথে ও আর ও এর সাথে ডি এই দুটো যোগ করা হলো, তাহলে এই সিওডিটা বলা রয়েছে কত 40 ডিগ্রি, তাহলে সিইডি এর মান কত হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক, এটা হচ্ছে 40 ডিগ্রি। তো এখানে কি আমাদেরকে একটা অঙ্কন করতে হবে, সেটা হচ্ছে এই যে এ আর ডিটা রয়েছে না, এটাকে আমাদের যোগ করতে হবে, এডিটাকে আমরা এডিটা যোগ করলাম। ঠিক আছে, তাহলে প্রথমে এখানে লিখবে এ কমা ডি যোগ করা হলো। এটা যোগ করার কারণ হচ্ছে দেখো এই যে সিডি বৃত্তচাপটা রয়েছে, এই সিডি বৃত্তচাপের উপরে কেন্দ্রস্থ কোণ কোনটা, কোণ সিওডি, তাই তো? সিডি বৃত্তচাপের উপর কোণ সিওডি হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, সিওডিটা কেন্দ্রস্থ কোণ, আর ওই সিডি বৃত্তচাপের উপরই পরিধিস্থ কোণ কোনটা, দেখো
এর উপরে পরিভিস্থ কোণ হচ্ছে এই সিএডি, এই জন্য আমরা যোগ করেছি। কোণ সিএডি হচ্ছে কি বৃত্তস্থ কোণ বা পরিভিস্থ, বৃত্তস্থ পরিভিস্থ একই ব্যাপার। অতএব কোণ সিএডি সমান, দেখো এখান থেকে কোণ সিএডিটা আমরা পেয়ে যাব কি করে, কারণ কেন্দ্রস্থ কোণ হচ্ছে পরিভিস্থ কোণের দ্বিগুণ, তাহলে সিএডি মানে কত হবে, কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তার মানে 1/2 ইন্টু 40 ডিগ্রি সমান কত 20 ডিগ্রি, এটা হলো সিএডি এর মানটা। এরপর দেখো কোণ এডিবি, এই যে এডিবি কোণটা, এটা কি কোণ, কোণ এডিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। ভালো করে খেয়াল করে দেখো যে এবি যে ব্যাসটা রয়েছে তার অর্ধেকের দিকে রয়েছে কোণ এডিবি, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয়, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কোণ এডিবি হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এই যে একটা সরল রেখা, তার উপরে একদিকের কোণটা যদি 90 ডিগ্রি হয়, অন্য দিকের কোণটা কত হবে, পুরো একটা সরলরেখার উপরে মোট কত ডিগ্রি কোণ থাকে, 180 ডিগ্রি, তাহলে একদিকটা 90 হলে আরেক দিকটা কত হবে 90। অতএব এই 90 এর অন্যদিকে কোন কোণ রয়েছে, কোণ এডিই, তাহলে বলতে পারি কোণ এডিই সমান কত, 180 মাইনাস 90 ডিগ্রি সমান হচ্ছে কত 90 ডিগ্রি। ঠিক আছে, হয়ে গেছে। এবার আমরা করব দেখো ত্রিভুজ এডিই, ত্রিভুজ এডিই এর আমরা দুটো কোণ জানি, তাহলে দুটো কোণ যদি জানি তার 3 নাম্বার কোণটা যেটা আমাদের চাই, এডি এর এইডিটা চাই, তাহলে কোণ এইডি সমান কত হবে, 180 ডিগ্রির থেকে আমরা বিয়োগ করব অন্য দুটো কোণ, তার মানে একটা 20 আর একটা 90, তাহলে 20 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান কত 180 মাইনাস 90 আর 20 তে কত 110 সমান কত হচ্ছে 70 ডিগ্রি। ঠিক আছে, ত্রিভুজ এডি এর কোণ এইডি হচ্ছে 70 ডিগ্রি, আর অ্যান্সারে এরা চাইছিল যে কোণ সিইডি, এবার যেটাই এইডি সেটাই হচ্ছে সিইডি, অতএব লিখে দেবে কোণ সিইডি সমান হচ্ছে 70 ডিগ্রি, এটাই অ্যান্সার। এবার করব 6 অঙ্কটা, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ এডিসি সমান 110 হলে কোণ বিওসি এর মান কত। এটাও আগের কোনো পেজে ছিল মনে হচ্ছে। দেখো ও কেন্দ্রীয় বৃত্ত, তার হচ্ছে এবি ব্যাস, এ বি ব্যাস, আর এবিসিডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে দুটো বিন্দু সি আর ডি একে আমরা সমস্ত বাহুগুলো যোগ করছি, তাহলে এ বি সি ডি এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। কোণ এডিসি সমান 110, এই কোণটা হচ্ছে 110 ডিগ্রি। তাহলে বলছে কোণ বিওসি এর মান কত, বিওসি এই কোণটার মান কত, এটা দেখো খুব সহজে হয়ে যাবে। প্রথমত আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাহলে কোণ এডিসি 110 হলে কোণ এবিসি কত হবে, পরস্পর সম্পূরক মানে হচ্ছে এই যে বিপরীত কোণ মানে কি, এখানে একটা কোণ তার বিপরীতে যে কোণটা রয়েছে সেই দুটো কোণ হচ্ছে পরস্পরের সম্পূরক, মানে দুটোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে তার মধ্যে একটা যদি 110 হয় অন্যটা কত হবে 180 মাইনাস 110 ডিগ্রি সমান হচ্ছে 70 ডিগ্রি। এখানে ব্র্যাকেটে তোমরা লিখবে যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাহলে এবিসিটা আমরা কত পেয়ে গেলাম 70 ডিগ্রি। এবার দেখো ত্রিভুজ ওবিসি এর, ওবিসি ত্রিভুজটার দেখো ওবি সমান ওসি হবে, কেন হবে, কারণ তারা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, ওটা যেহেতু কেন্দ্র, কেন্দ্র থেকে ওবি যা ওসিও তাই হবে, তাই তো। এবার যদি দুটো বাহু সমান হয়, দুটো বাহু একটা ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তাদের বিপরীত কোণগুলো সমান হবে, তাহলে ওবির বিপরীতে রয়েছে এই কোণটা কোণ ওসিবি, আর ওসির বিপরীতে রয়েছে কোণ ওবিসি, তাহলে কি বলতে পারবো, অতএব কোণ ওসিবি সমানই কোণ ওবিসি সমান কত 70 ডিগ্রি, তাহলে এটাও হয়ে গেল 70 ডিগ্রি, দুটোই 70 হলো। অতএব কি কোণ বিওসি সমান, একটা ত্রিভুজের দুটো কোণ পেয়ে গেছি, তাহলে তৃতীয় কোণটা কি করতে হবে 180 ডিগ্রির থেকে সেই দুটো কোণের যে সমষ্টি সেটা আমরা বিয়োগ করব, সমান কত 180 ডিগ্রি মাইনাস 70 আর 70 140 ডিগ্রি সমান হচ্ছে 40 ডিগ্রি, তাহলে কোণ বিওসি এর মান নির্ণয় করতে বলেছিল, কোণ বিওসি এর মান হয়ে গেল 40 ডিগ্রি। দেখো এরপরে করব 7 অঙ্কটা, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি 90 ডিগ্রি। একটা সমকোণী ত্রিভুজ রয়েছে যার
কোণ এবিসিটা হচ্ছে 90 ডিগ্রি, মানে এখানটা হবে বি, এ বি সি, এটা 90 ডিগ্রি। তার সাথে বলা রয়েছে বিডি লম্ব এসি, এখান থেকে বি বিন্দু থেকে এসির উপর একটা লম্ব আঁকা হয়েছে যেটার নাম হচ্ছে ডি, বিডি। তাহলে এবি সমান হচ্ছে 30 সেমি, এবিটা হচ্ছে 30, বিডিটা হচ্ছে 24 এবং এডি সমান হচ্ছে 18। তাহলে বলছে বিসি এর দৈর্ঘ্য কত, বিসিটা নির্ণয় করতে হবে। দেখো এই তিনটে বাহু দেওয়া আছে, তাহলে বিসি কত? তো এটার জন্য প্রথমে আমাদেরকে দুটো ত্রিভুজ যে সর্বসম সেটা এখান থেকে বলতে পারি আমরা, এরকম একটা প্রমাণ ছিল আমাদের। সেটা কি লিখবে, এখানে ত্রিভুজ এবিসি যেটা বড় ত্রিভুজটা, সেটা সর্বসম হচ্ছে কার সাথে? ত্রিভুজ এ বি বি এর সাথে। দেখো ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিবি পরস্পর হচ্ছে সদৃশ বলতে পারি, ঠিক আছে, সদৃশ বা সর্বসম, এখানে সদৃশ বললেই ভালো হবে। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিবি হচ্ছে সদৃশ, সদৃশ হলে এটা হয়। তাহলে এখান থেকে আমাদের চাই দেখো বিসিটা, ঠিক আছে, তো বিসিটার জন্য আমরা একটা অনুপাত বার করতে পারবো। অতএব লিখবো এবি বাই, দেখো এখানে এবি লিখেছি, তাহলে এখানে লিখবো এডি, এবি বাই এডি সমান, এদিকে লিখবো বিসি বাই, এখানে লিখবো ডি ডি। এবার দেখো প্রত্যেকটার মান আমরা জানি শুধুমাত্র বিসি বাদ দিয়ে, তাহলে এবি এর মান হচ্ছে 30 বাই এডি এর মান হচ্ছে 18 সমান বিসি বাই ডিবি এর মান বা বিডি এর মান হচ্ছে 24। এরপর করবো কাটাকাটি, দেখো 6 3 18, 6 5 30, এখানে 3 8 হচ্ছে 24, বা কোনাকুনি গুণ করলে পাচ্ছি বিসি সমান 8 5 কত 40, তাহলে বিসি এর মান হচ্ছে 40 সেমি। বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছিল, তাহলে লিখবে বিসি এর দৈর্ঘ্য হচ্ছে 40 সেমি। দেখো এরপরে 8 অঙ্কটাতে কি বলা রয়েছে, cos 43 ডিগ্রি সমান হচ্ছে এক্স বাই √x² প্লাস y², ঠিক আছে। তো এখান থেকে আমাদের বার করতে বলেছে tan 47 এর মান, তো আমরা প্রথমে 43টাকে 47-এ নিয়ে যাব। সেটার জন্য কি করতে পারি, দেখো cos, এখানে 43কে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি, 90 থেকে 47 বিয়োগ করলে 43 থাকে, ঠিক আছে, সমান হচ্ছে এটা, বা cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হয় সাইন থিটা, তাহলে বা সাইন 47 ডিগ্রি সমান হচ্ছে এক্স বাই √x² প্লাস y², এটা হয়ে গেল সাইন 47। আর আমাদের চাই tan 47 ডিগ্রি, আর tan 47 মানে কত, সাইন 47 ডিগ্রি বাই cos 47 ডিগ্রি। তো এখান থেকে আমরা cos এর মান বার করব। তো আমরা কি জানি যে cos 47 ডিগ্রি সমান কত হবে, দেখো cos থিটা মানে হয় √1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে সাইন স্কয়ার 47 ডিগ্রি সমান √1 মাইনাস সাইন স্কয়ারের মান কত হবে, এটার যদি আমরা স্কয়ার করি তাহলে উপরে x রয়েছে তার হয়ে যাবে স্কয়ার x², আর নিচেরটা স্কয়ার করলে কি হবে, রুটটা উঠে যাবে, তাহলে হচ্ছে x² প্লাস y² সমান √, এখানটা যদি লসাগু করি, লসাগু করলে নিচে কি পাবো, নিচে পাবো x² প্লাস y², আর ওপরে কি পাবো, ওপরে এখানে একের সাথে গুণ হয়ে x² প্লাস y² মাইনাস x² একটা হয়ে যাবে, তার মানে x² কেটে ওপরে শুধু y² থাকবে, সমান এর রুটটা তুলে দিলে হবে y বাই √x² প্লাস y²। তাহলে আমরা সাইন 47 এর মান পেয়ে গেছি, cos 47 এর মান পেয়ে গেছি, সেই মানগুলো এখানে বসাবো। সাইন 47 এর মান কত, x বাই √x² প্লাস y² ইন্টু, এখানে আমরা ভাগ না লিখে ইন্টু লিখছি, তখন কি করতে হবে, cos এর মানটা উল্টে দিতে হবে, তাহলে উপরে হবে √x² প্লাস y² আর নিচে হবে y। দেখো এই দুটো কেটে গেল, সমান হচ্ছে x বাই y, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র দিয়ে, আর এই অঙ্কটা কিন্তু ভূমি বাই অতিভুজ করেও করা যেত। এখানে সাইন যে মানটা পেয়েছো, এখান থেকে এটা হচ্ছে লম্ব আর এটা অতিভুজ, সেখান থেকে যদি ভূমিটা বার করে নিতে পারতে, ভূমিটা হতো y, তাহলে ভূমিটা বার করে নিলে একেবারে tan 47 সমান লম্ব বাই ভূমি মানে x বাই y একেবারে হয়ে যেত। দেখো এরপরে 9টা কি রয়েছে, দেওয়া রয়েছে sec² থিটা প্লাস tan স্কয়ার থিটা সমান 13 বাই 12, sec² থিটা প্লাস tan স্কয়ার থিটা সমান 13 বাই 12 দেওয়া রয়েছে। অতএব আমাদেরকে বার করতে হবে sec4 থিটা মাইনাস tan 4 থিটা সমান কত। তো এটার জন্য প্রথমে আমরা কি করব, এই যে 4টা রয়েছে সেটাকে হোল স্কয়ার করব, sec² থিটার হোল স্কয়ার মাইনাস
tan 4 মানে হচ্ছে tan স্কয়ার থিটার হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ab মানে sec স্কয়ার আর tan স্কয়ার ইনটু a মাইনাস b মানে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার। এবার দেখো sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটার মান আমরা জানি 13/12 আর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে কত? যে সূত্রগুলো আমরা জানি তার মধ্যে একটা রয়েছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, একটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, একটা cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1 আর একটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এবার 13/12 আর 1 গুণ করলে কত হয় 13/12, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে 10 অঙ্কটা দেখো কি বলছে, বলছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের কটি নিরেট গুলি পাওয়া যাবে। ঠিক আছে, তো আমরা 8 সেমি দৈর্ঘ্যের একটা বড় গোলককে গলিয়ে কয়েকটা ছোট ছোট গুলি তৈরি করছি, তো সেই গুলিগুলো কি ধরে নিচ্ছি যে এক্সটি গুলি তৈরি করা যাবে, তাহলে ধরে নিচ্ছি যে এক্সটি গুলি তৈরি হবে। ঠিক আছে, তাহলে শর্তে কি হবে দেখো, শর্তে হবে যেটা বড় যে গোলকটা তার যেটা আয়তন, তাহলে বড় গোলকটার আয়তন কত 4/3 পাই 8 কিউব, বড় গোলকটার ব্যাসার্ধ 8 ছিল, সমানই হবে ওই প্রত্যেকটা ছোট গুলির যেটা মোট আয়তন। তাহলে যেহেতু এক্সটি গুলি রয়েছে তাহলে এক্স ইন্টু একটা ছোট গুলির আয়তন কত 4/3 পাই 1 কিউব, তাই তো এটা হচ্ছে ছোট গুলির একটা গুলির আয়তন, তাহলে এক্স এর জন্য এক্স গুণ হবে আর পুরোটার আয়তন সমানই হচ্ছে বড়টার আয়তন। দেখো 4/3 কেটে গেল, পাই আর পাই কেটে গেল, বা 8 কিউব কত 8 কিউব 8 স্কয়ার হচ্ছে 8 8 64 আর 64 আর 8 গুণ করলে হচ্ছে 512 সমান এদিকে x এর সাথে কত গুণ হবে 1 কিউব মানে 1, তাহলে x এর সাথে 1 গুণ হলে x, বা x সমান কত 512, তাহলে অ্যানসারে কি লিখবে যে 512টি নিরেট গুলি পাওয়া যাবে। 11টা কি রয়েছে দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে শঙ্কুর উচ্চতা ও ব্যাসের অনুপাত কত? তো আমরা সবগুলোই ধরে নেব, এখানে কিছুই দেওয়া নেই। ধরি শঙ্কুর আমরা ধরবো ব্যাসার্ধ, উচ্চতা আর যেটা তির্যক উচ্চতা সেটাও এখানে ধরতে হবে কি, হ্যাঁ পার্শ্বতলের ক্ষেত্রফল রয়েছে তাহলে তির্যক উচ্চতাও ধরতে হবে। ব্যাসার্ধ হচ্ছে r, উচ্চতা হচ্ছে h, অতএব তির্যক উচ্চতা l সমান, তির্যক উচ্চতা l সমান কি হয় দেখো, একটা শঙ্কুর এটা একটা সাইড যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহু, তাই তো তার মধ্যে মানে যেটা তির্যক উচ্চতা সেটা হচ্ছে সেই ত্রিভুজটার অতিভুজ, তাহলে অতিভুজ আমরা কি করে পাই √of লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার, তার মানে r স্কয়ার প্লাস h এর স্কয়ার। এই সূত্রটাও তোমরা নিশ্চয়ই জানো, l সমান √r স্কয়ার প্লাস h স্কয়ার হয়। এবার কি দেওয়া রয়েছে শর্তে, বলছে পার্শ্বতলের ক্ষেত্রফলটা হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল সমান √5 গুণ কার না ভূমির ক্ষেত্রফল, তাহলে শঙ্কুর ভূমিটা কি আকৃতির একটা বৃত্তের মতো, আর বৃত্তের ক্ষেত্রফল কত হয় পাই আর স্কয়ার। ঠিক আছে, তাহলে পাই পাই কেটে গেল, এখানে আর 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 কেটে একটা আর থাকলো, বা থাকলো কত এল সমান √5 আর। এরপর কি করতে পারো দেখো, আমরা মান বসাবো, এল এর মান কত √r স্কয়ার প্লাস h স্কয়ার সমান কত √5 আর বাইরে রয়েছে আর। এবার দুদিকে আমরা স্কয়ার করব, তাহলে বাঁ দিকে যদি হোল স্কয়ার করি কি হবে, সেই স্কয়ারটা রুটটা উঠে গিয়ে এখানে থাকবে r স্কয়ার প্লাস h স্কয়ার, এখানে √5 এর স্কয়ার করলে কি হবে রুটটা উঠে গিয়ে হবে 5, আর r এর যেহেতু কোনো রুট নেই তাহলে r এর স্কয়ারটা কি হবে r স্কয়ার। ঠিক আছে, বা এবার দেখো এখানে চাইছে উচ্চতা ও ব্যাসের অনুপাত, তার মানে উচ্চতাটা আমরা বাঁ দিকে রাখবো, মানে h স্কয়ারটা রাখলাম বাঁ দিকে সমান হচ্ছে কত 5r স্কয়ার মাইনাস r স্কয়ার, বা h এর স্কয়ার সমান কত 4r স্কয়ার। এবার দুদিকে যদি রুট করে দিই তাহলে h সমান কত পাবো, দেখো স্কয়ার তুলে দিলাম, তাহলে 4 মানে কার স্কয়ার 2 এর স্কয়ার, তাহলে 4 কে আমরা এখানে লিখবো 2 আর r স্কয়ারের জন্য লিখবো r, বা এখান থেকে h বাই 2r সমান হচ্ছে 1, তাই তো 2 আরটাকে এর নিচে নিয়ে চলে এলাম, তাহলে ডান দিকে আর কিছু থাকলো না 1 থাকলো, বা এটাকে বলতে পারো 1/1, বা অনুপাতের আকারে লিখলে h is to 2r সমান হচ্ছে 1 is to 1,
ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এখানে চাইছিল উচ্চতা আর ব্যাসের অনুপাত, এইচটা হচ্ছে উচ্চতা আর 2r হচ্ছে ব্যাস। ব্যাসার্ধ যদি r হয় তাহলে ব্যাস কত হবে, 2r হবে, তাহলে উচ্চতা আর ব্যাসের অনুপাত হচ্ছে 1:1। যদি বলতো উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত, তখন এখানে 2টা না হয়ে 2টা এখানে থাকতো, 2:1 হতো। এরপরে 12 অঙ্কটা কি বলা রয়েছে, 6, 7, x, y, 8, 14 সংখ্যাগুলির গড় হচ্ছে 9। তো যে সংখ্যাগুলোর গড় দেওয়া রয়েছে আমরা প্রথমে কি করব, সেই সংখ্যাগুলোকে যোগ করব। তাহলে 6 + 7 + x + y + 8 + 14, কটা সংখ্যা রয়েছে, 6টা, তাহলে 6 দিয়ে ভাগ করলাম, সমান গড় দেওয়া রয়েছে 9। বা এবার যোগ করো, যোগ করলে কত হবে, দেখো 14 আর 6 হচ্ছে 20, 20 আর 7 হচ্ছে 27, 27 আর 8 হচ্ছে 35, তাহলে 35 + x + y সমান এদিকে গুণ করলে কত, 9 6 হচ্ছে 54, বা x + y সমান কত হবে, 35, বাঁ দিক থেকে চলে যাবে ডান দিকে, তাহলে 54 - 35, বা x + y সমান এখানটা বিয়োগ করলে কত হচ্ছে, 5 থেকে 14 হচ্ছে 9, হাতে 1 থাকছে 4, 4 × 1 = 5, 19। তাহলে x ও y এর মধ্যে সম্পর্ক কি হচ্ছে, x + y সমান হচ্ছে 19। এবার আমরা করব 5-এর 1-এর অঙ্কটা। সমাপিসি 6,20,000 টাকা বার্ষিক 5% সরল সুদের হারে 3টি ব্যাংকে যথাক্রমে 2 বছর, 3 বছর ও 5 বছরের জন্য এমনভাবে জমা করেন যাতে 3টি ব্যাংকের সুদের পরিমাণ সমান হয়। তাহলে সমাপিসি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, তো তিনি মোট জমা রেখেছিলেন 6,20,000 টাকা। ঠিক আছে, তো প্রথমে আমরা ধরে নেব, ধরি তিনি 3টি ব্যাংকে যথাক্রমে x, y ও z টাকা জমা রেখেছিলেন। তাহলে যদি 3টি ব্যাংকে x, y, z টাকা রাখেন, তার মোট কত টাকা ছিল, 6,20,000 টাকা। তাহলে বলতে পারি x + y + z সমান হচ্ছে 6,20,000 টাকা। ঠিক আছে, এবার দেখো আমরা বার করব প্রথম ব্যাংকের সুদ। প্রথম ব্যাংকে কত টাকা রেখেছিলেন, x টাকা, তার মানে আসল হচ্ছে x, সুদের হার তো সবগুলোর জন্য একই, সেটা হচ্ছে কত, 5%। তাহলে আসল ইন্টু সুদের হার ইন্টু সময় হচ্ছে 2 বছর, প্রথম ব্যাংকে 2 বছরের জন্য রেখেছিলেন, বাই 100 সমান হচ্ছে কত, 10x বাই 100। এখানে কিন্তু কাটাকাটি করো না। এবার বার করব দ্বিতীয় ব্যাংকে। দ্বিতীয় ব্যাংকে সুদ সমান, দেখো এখানে টাকা হচ্ছে y, সুদের হার একই 5 বছর, আর এখানে সময়টা হচ্ছে 3 বছর, বাই 100 কারণ 5 3 কত, 15 y বাই 100। আর তৃতীয় ব্যাংকে সুদ সমান কত, আসল হচ্ছে z, সুদের হার 5, সময় হচ্ছে এখানে 5 বছর, বাই 100 সমান কত, 5 5 এ 25, z বাই 100। এবার আমরা কি করব, বলা রয়েছে কি 3টি ব্যাংকে সুদের পরিমাণ সমান, তাহলে শর্তে কি বলতে পারবো, শর্তে হচ্ছে 10x বাই 100 সমান 15y বাই 100 সমান হচ্ছে 25z বাই 100। এবার আমরা কি করব, দেখো 100 গুলো প্রত্যেকটা থেকে বাদ চলে গেলে হচ্ছে 10x সমান 15y সমান হচ্ছে 25z, বা আবার প্রত্যেকটাকে কত দিয়ে ভাগ করা যেতে পারে, 5 দিয়ে, তাহলে 5 2 এ 10, 2x, 5 3 এ 15, 3y, 5 5 এ 25, 5z। এরপরে আমরা এরকম অঙ্ক করেছি, এখানে দেখবে অনেক অঙ্কে ছিল যে 2x সমান 3y সমান 5z হলে x y z কত, 2 নম্বরের প্রশ্ন থাকতো। তো তখন আমরা কি করতাম, এই 2 3 আর 5 এর যত লসাগু সেটা দিয়ে প্রত্যেককে ভাগ করতাম। তাহলে 2 3 আর 5 এর লসাগু কত, লসাগু হচ্ছে 5 3 এ 15, 2 এ 30, তাহলে আমরা 30 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করব। 2x বাই 30 সমান হচ্ছে 3y বাই 30 সমান হচ্ছে 5z বাই 30। এখানটা কাটাকাটি করে দেখবে এরকম আসবে, বা x বাই, দেখো 2 15 তে 30, 3 10 এ 30 আর 5 6 এ 30। ঠিক আছে, তাহলে আসবে কত, 15 10 আর 6, এখানে 15 সমান হচ্ছে y বাই 10 সমান z বাই 6। অতএব এখান থেকে বলতে পারি x y z সমান হচ্ছে 15:10:6। ঠিক আছে, এবার দেখো সেই আনুপাতিক ভাগাহার দিয়ে যে অঙ্কগুলো হতো, তিনটের সমষ্টি হচ্ছে 6,20,000 টাকা, মোট যে টাকাটা তার মধ্যে প্রত্যেকটা ব্যাংকে এই অনুপাতে রেখেছিল। তাহলে প্রথম ব্যাংকে কত টাকা রেখেছিল, অতএব প্রথম ব্যাংকের টাকা সমান দেখো 6,20,000 ইন্টু
15 বাই, এখানে যোগ করে কত হচ্ছে 15 আর 10 হচ্ছে 25, 25 আর 6 হচ্ছে 31। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ব্যাংকে। 31, 2 এ 62 আর 4টা শূন্য এখানে বসে যাবে। তাহলে 15 দিয়ে কত 30 আর 4টা শূন্য টাকা, মানে 3 লাখ টাকা। এটা হচ্ছে প্রথম ব্যাংকের টাকা। একই রকম ভাবে দ্বিতীয় ব্যাংকের টাকা কত? দ্বিতীয় ব্যাংকের টাকা সেটা কত হবে? সেটা একই রকম ভাবে হবে 6,20,000 ইন্টু কত 10/31। তাহলে আবার 31, 2 এ হচ্ছে 62 আর 4টা শূন্য সমান কত 10, 2 এ 20 আর 4টা শূন্য মানে 2 লাখ টাকা। এটা হচ্ছে দ্বিতীয় ব্যাংকের টাকা। আর একই রকম ভাবে তৃতীয় ব্যাংকের টাকা কত হবে? তৃতীয় ব্যাংকের টাকা তোমরা বিয়োগও করতে পারো বা এখান থেকেও বার করতে পারো। তৃতীয় ব্যাংকের টাকা হবে 6,20,000 ইন্টু কত 6/31। আবার 31, 2 এ 62, 4টা শূন্য সমান 6, 2 এ কত 12 আর 4টা শূন্য মানে হচ্ছে 1,20,000 টাকা। ঠিক আছে, তাহলে কোন কোন ব্যাংকে কত টাকা হলো? প্রথম ব্যাংকে হচ্ছে 30,000 টাকা, দ্বিতীয় ব্যাংকে হচ্ছে 3 লাখ টাকা, দ্বিতীয় ব্যাংকে হচ্ছে 2 লাখ টাকা, আর তৃতীয় ব্যাংকে হচ্ছে 1,20,000 টাকা। তাহলে অ্যান্সারে এটাই লিখবে যে তিনি প্রথম ব্যাংকে 3 লাখ টাকা, দ্বিতীয় ব্যাংকে 2 লাখ টাকা এবং তৃতীয় ব্যাংকে 1,20,000 টাকা জমা রেখেছিলেন। দেখো এরপরে 5-এর 2-এরটা কি রয়েছে? পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচারাভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। প্রত্যেক বছর 10% করে করে কমছে। তো বর্তমান বছরে হচ্ছে জেলায় পথ দুর্ঘটনা 8,748টি। তাহলে বলছে 3 বছর আগে কত ছিল? তো যখনই আমাদের এরকম আগের কোনো সংখ্যা নির্ণয় করতে হয় এই সমহার বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে, তখন আমরা কি করি? সেটাকে এক্স ধরে নিই। তাহলে কি ধরবো? ধরি 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল এক্স। ঠিক আছে, এরপরে বলছে 10% করে কমছে। তাহলে অতএব বর্তমানে পথ দুর্ঘটনা সমান কি হবে? দেখো প্রথমে ছিল এক্স, তারপর থেকে ক্রমশ কমতে কমতে 3 বছর পরে কত হয়েছে মানে হ্রাস পেতে পেতে, তার মানে এটা সমহার হ্রাসের অঙ্ক। তাহলে 1 মাইনাস r/100, আর এর মান কত 10, 10/100 এটার হোল কিউব, শূন্য শূন্য কেটে গেল সমান হচ্ছে এক্স ইন্টু এখানটা বিয়োগ করলে হবে 10, 1 এ 10, তার থেকে 1 বিয়োগ মানে 9-এর 10 এটার হোল কিউব বা নয় সমান সমান হচ্ছে কত 9-এর কিউব হচ্ছে 729, এক্স বাই 10-এর কিউব হচ্ছে 1000। ঠিক আছে, এটা হচ্ছে বর্তমানে। আবার অঙ্কেও দেখো বর্তমানে দেওয়া রয়েছে, তাহলে 729 এক্স বাই 1000 সমান দেওয়া রয়েছে দেখো 8,748, বা এখান থেকে এক্স সমান কত হবে 8,748, তার সাথে গুণ হবে এদিক থেকে গিয়ে 1000, আর যে 729টা উপরে আছে সেটা ডান দিকে চলে এলে হয়ে যাবে নিচে। এবার আমরা কাটাকাটি করবো। দেখো 729 মানে ছিল 3টে 9, তাহলে এখানে 9 দিয়ে কাটাকাটি করবো, 9 8 এ 72, 9 1 এ 9, এটাও কাটবে। দেখো 9 9 এ 81, 82 83 84 85 86 87 মানে 6 হচ্ছে, তাহলে এখানটা 64, 9 7 এ 63, হাতে 1 থাকলে 9 2 এ 18, আরেকবার 9 দিয়ে কাটলে 9 9 81, এখানে 9 1 এ 9 একটা শূন্য, 9 8 এ 72, আবার 9 দিয়ে কাটলে 9 1 এ 9, 9 2 এ 18, এবার 12 আর 3টে শূন্য মানে 12,000, এক্স এর মান হলো 12,000। তাহলে অ্যান্সারে কি লিখবে? 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 12,000টি। ঠিক আছে, দেখো এরপরে 6-এর 1-এর অঙ্কটা কি রয়েছে? দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 সমীকরণ গঠন করে সমাধান করো এবং সংখ্যা দুটি নির্ণয় করো। তো প্রথমে আমরা কি করব? সংখ্যা দুটি ধরে নেব। ধরি সংখ্যা দুটি। এবার সংখ্যা দুটি কি করে ধরবে? দেখো এখানে তো আমরা এক্স ওয়াই ধরবো না, একটা ধরছি এক্স, আর তার পরেরটা কি হবে বলছে ক্রমিক ধনাত্মক অযুগ্ম। ক্রমিক ধনাত্মক অযুগ্ম কেমন হয়? ধরো 3 5 7 এরা হচ্ছে ক্রমিক ধনাত্মক অযুগ্ম। তো একটা যত হচ্ছে তারপরে কত হচ্ছে +2 করে করে গেলে সেখান থেকে আমরা পাই ক্রমিক ধনাত্মক অযুগ্ম। তাহলে একটা এক্স হলে পরেরটা হবে x+2। শর্তে কি হবে বলা কি রয়েছে? এদের গুণফল হচ্ছে 143, তার মানে x ইন্টু x+2 সমান 143, বা এবার গুণ করো x আর x গুণ করলে x² x এর সাথে 2 গুণ করলে 2x,
143 বাঁ দিকে চলে এলে হচ্ছে -143 সমান 0। এবার আমরা কি করব, এখান থেকে মধ্য সহগ বিশ্লেষণ করব। 143কে এমন দুটো সংখ্যাতে উৎপাদকে বিশ্লেষণ করব যাদেরকে বিয়োগ করে কত হবে, 2 হবে। এখানে মাইনাস রয়েছে তাই বিয়োগ করে, আর এখানে 2 রয়েছে বলে 2। তাহলে দেখো 11 একে 11, 11 3 33, ঠিক আছে, 11 আর 13। তাহলে 11 আর 13 বিয়োগ করে কত হয়, 2 হয়। 13 - 11 ইন্টু এক্স মাইনাস 143 সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস 13 দিয়ে গুণ করলে 13x মাইনাস 11 দিয়ে গুণ করলে 11x মাইনাস 143 সমান হচ্ছে 0। এবার প্রথমে দুটো থেকে কত কমন যাবে, দেখো দুটোতেই x রয়েছে, তাহলে x এর থেকে x গেলে একটা x থাকলো, প্লাস এখান থেকে x চলে গেছে 13 রইলো, মাইনাস এই দুটোর থেকে 11 কমন যাবে, তাহলে হচ্ছে x প্লাস 13 সমান 0। বা এবার এই দুটোর থেকে আবার কমন হিসেবে কত চলে যাচ্ছে, x প্লাস 13, এখানে পড়ে থাকছে x আর পরেরটা থাকছে -11 সমান 0। বা x প্লাস 13 সমান 0, অথবা কত হবে, x মাইনাস 11 সমান 0। বা এখান থেকে বলতে পারি x সমান হচ্ছে -13, আর এখানে বলতে পারি x সমান 11। এবার কোন অ্যান্সারটা আমরা নেব, x সমান 11, কেননা এখানে বলা ছিল কি ক্রমিক ধনাত্মক, তাহলে ধনাত্মক সংখ্যা মানে এটা ঋণাত্মক, এটা নেব না। তাহলে একটা সংখ্যা হচ্ছে 11 আর একটা কত 11 প্লাস 2, অতএব অ্যান্সারে কি লিখবে, সংখ্যা দুটি 11 ও 11 প্লাস 2 সমান হচ্ছে 13। এই দুটোই হচ্ছে আমাদের সংখ্যা 11 ও 13। দেখো এর পরেরটা রয়েছে সমাধান। তো সমাধানের জন্য আমরা প্রথমে কি করব, এদিকে লসাগু করব। লসাগু করলে নিচে হবে x ইন্টু এক্স প্লাস 1 সমান, এখানে 12 2 24 আর 1 25, তাহলে 25/12। এখানে লসাগুতে কি হচ্ছে, x প্লাস 1 মিলে যাচ্ছে, তাহলে x এর সাথে x গুণ হলে x স্কোয়ার, প্লাস এখানে x মিলে যাচ্ছে, তার মানে x প্লাস 1 আর x প্লাস 1 গুণ হলে হচ্ছে x প্লাস 1 এর হোল স্কোয়ার। বা এবার কি করব, ওপরে স্কোয়ারটা ভেঙে দেবো, তাহলে হচ্ছে x স্কোয়ার প্লাস এই হোল স্কোয়ারটা ভাঙলে কত হবে, x স্কোয়ার প্লাস 2ab মানে 2x প্লাস b স্কোয়ার মানে 1 হবে। আর নিচে গুণ করলে হবে x স্কোয়ার, x গুণ করলে x স্কোয়ার, x এর সাথে 1 গুণ করলে হচ্ছে প্লাস x সমান কত, 25/12। বা উপরে x স্কোয়ার যোগ করলে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, নিচে হচ্ছে x স্কোয়ার প্লাস x সমান কত, 25/12। এবার কি করব, কোনাকুনি গুণ করব। দেখো 25 দিয়ে এদিকটা গুণ করলে হচ্ছে 25x স্কোয়ার প্লাস 25x সমান, এদিকে 12 দিয়ে গুণ করলে 12 2 24x স্কোয়ার প্লাস 12 2 24x প্লাস 12 1 12। এরপরে সবাইকে নিয়ে এসো বাঁ দিকে, তাহলে কত হবে, 25x স্কোয়ার প্লাস 25x, বাঁ দিকের গুলো লিখলাম। এবার ডান দিক থেকে নিয়ে আসবো কত, -24x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 12 সমান 0। এবার বিয়োগ হবে কোথায়, 25x স্কোয়ার থেকে 24x স্কোয়ার বিয়োগ করলে কত হয়, 25 থেকে 24 বিয়োগ করলে হচ্ছে x স্কোয়ার, এখানে 25x এখানে 24x, আবার 24 বিয়োগ করলে হচ্ছে 1 মানে প্লাস x, যেহেতু 25 বড় তাই প্লাস চিহ্ন হলো, আর রয়েছে -12 সমান 0। এবার কি করব, একই রকম ভাবে মধ্য সহগ বিশ্লেষণ কি করতে হবে, 12কে ভেঙে এমন দুটো সংখ্যা বার করতে হবে যাদেরকে কি বিয়োগ করে এখানে x এর সহগ 1 রয়েছে মানে 1 হয়। তাহলে 12 কত হয়, 4 3 12, তাহলে এখানে লিখবো বা x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x, দেখো 4x আর 3x বিয়োগ করলে 1 হয় মানে x হয়। বা এবার কমন নাও, x কমন নিলে x ইন্টু এক্স প্লাস 4, এখান থেকে কত কমন যাবে, -3 কমন নিলেও x প্লাস 4 সমান হচ্ছে 0। বা দুটোর থেকে কমন চলে যাচ্ছে x প্লাস 4, আর পড়ে থাকছে কত x, আর এখানে থাকছে -3 সমান 0। বা x প্লাস 4 সমান 0, অথবা x মাইনাস 3 সমান 0। বা এখান থেকে বলতে পারি x সমান -4, আর এখান থেকে বলতে পারি x সমান 3। তাহলে কি লিখবো, নির্ণেয় সমাধান x সমান -4, 3, ঠিক আছে। তাহলে 6 এর 2 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সমস্তগুলো কমপ্লিট হয়ে গেল। এর পরের দিন আমরা করব 7 থেকে শুরু করে 15 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো।